আজ আমি আপনাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প লালুর শবদাহ গল্পটি উপস্থাপন করার চেষ্টা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে অলাউঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারোর কলেরা হয়েছে শুনতে পেলে সেই পাড়ায় মানুষ থাকত না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম, জীবনের ব্রত ছিল মরা পড়ানো। কারুর অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনকয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্কে থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদ্বারে শ্মশানে যাও শাস্যবাক্য মনে আছে তো? আজ্ঞে, আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলত না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না? সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রে আন্দাজ ৮টা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিতমশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সেই চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিতমশাই আস্তে আস্তে বললেন, আমি না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিতমশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট ৫-এর পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার ৮ ঘণ্টার বেশি সময় লাগত। পণ্ডিতমশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয় দেব পণ্ডিতমশাই, নিশ্চয় দেব, বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনল এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিতমশাই খোলা দোরে চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ ৩ সেখানে পৌঁছে যখন আমরা শব নামালাম তখন রাত ২টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার উপর থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে, তার কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছবে। ৮ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপরে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালীদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শো শো শব্দ এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম ২-৪ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পরে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানিক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ওই ব্যাটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। কিন্তু লালু এখনও ফিরল না কেন? সে বলছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর অভ্যিসে রাগ করে বললেন, ওটা ওই রকম, যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করত না? ভয়? আমার? অন্তত ১০০০টা মরা পুড়িয়েছি জানিস? এরপরে মণি আর কথা বলতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা ২ কোডাল পড়েছিল, খুড়ো তার একটা তুলে নিবে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বলল, আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার।
আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পেছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললেন, না খুড়ো, গতিক ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবারে হা 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 করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে? নরু বলল, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, অকস্মাৎ লেপকাথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নরুকে না, গোপালকে খাবো। ওরে বাবারে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চাচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে পড়ল গো, রাম রাম রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চাচাতে লাগল, ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস নেড়ে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল। নিজেদের বুদ্ধিহীনতায় অত্যন্ত লজ্জিত হয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, জলের ভয়ে সবাই পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও, ভালো করে গঙ্গামাটি মেখে চান করে গে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন এটা বড় ভয়শূন্যতা, তার পক্ষে অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না, সে হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান করে যখন বাড়ি ফিরলাম, তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেবি 92.7 কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।